এপ্রিল ভোটের উপযুক্ত সময়। 17 বছর পর নির্বাচন হবে ইতিহাস সেরা, লন্ডনে প্রধান উপদেষ্টা। ইউনূস স্টারমার বৈঠক অনিশ্চিত, তারেকের সাথে আলোচনায় গণতন্ত্র ফেরার আশা বিএনপির। আবারও বাড়ছে করোনা সংক্রমণ, আতঙ্কিত না হয়ে আগের মতো স্বাস্থ্যবিধি মানার নির্দেশ। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধে 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, নাজদিন নাসিরুদ্দৌলা। 17 বছর পর দেশ যে নির্বাচন পেতে যাচ্ছে সেটি হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। লন্ডনের চ্যাথাম হাউসের সংলাপে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন এই ভোটের উপযুক্ত সময় এপ্রিল। আর পাশাপাশি আরও জানিয়েছেন যে জুলাই মাসেই জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই সনদ। আওয়ামী লীগ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেছেন যে দেশের নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। লন্ডনে রাজনীতিক, কূটনীতিক সহ বিভিন্ন মহলের সাথে বৈঠকে ব্যস্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে এক নীতি সংলাপে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। উত্তর দেন বিভিন্ন প্রশ্নের। বলেন 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বাংলাদেশে। জনগণ ভোটের জন্য প্রস্তুত দাবি করে ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। And the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country. তার বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ প্রসঙ্গ। জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, দেশের নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। কথা বলেন জুলাই সনদ নিয়েও। Safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. I'm promising you here, and I hope I can deliver you in July. July is next month. That charter will be announced in the presence of all parties. সফরের দ্বিতীয় দিন শুরুতেই বৈঠক করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাউলের সাথে। আলোচনায় গুরুত্ব পায় পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকট, সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি। স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট জেমস প্যালেসে আয়োজিত রাজকীয় নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। প্রধান উপদেষ্টার সফরের সবশেষ খবর জানাতে লন্ডন থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপটন কুমার। লিপটন কুমার, এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে দুটো বৈঠক হওয়ার কথা রয়েছে, আলোচিত দুটো বৈঠক। একটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যাওয়ার আগে শুনছিলাম যে হবে, এখন শুনতে পাচ্ছি তিনি কানাডায়। এই ধরনের একটি কমিউনিকেশন গ্যাপ বা ভুল বোঝাবুঝি কি বলবো, সেটি কিভাবে হতে পারে, সেটি নিয়ে আপনি কি জানেন সেটি একটু জানাবেন। আরেকটি হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেটি সম্পর্কেও আপনার কাছে আপডেট জানতে চাই। আপনি প্রথমে যেমনটি বলছিলেন, আসলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে যে বৈঠকটির কথা বলা হচ্ছে, সেই বৈঠকটি ছিল অনির্ধারিত। অর্থাৎ বাংলাদেশ থেকে এই বৈঠকটি নির্ধারিত হয়ে আসেনি। সচিবকে যখন প্রশ্নটি করেছিলাম, উনি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যে এসে আলোচনার ভিত্তিতে এই বৈঠকটি নির্ধারণ করার কথা ছিল। কিন্তু গতকাল যখন অল পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাথে তারা আলোচনা করেন, তখন জানতে পারেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে কানাডা রয়েছে। কারণ আপনি জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এরই মধ্যে বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক ভাবে তার প্রসার বৃদ্ধি করার চেষ্টা করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক ইস্যুতে। তো এই ইস্যুতে উনি বর্তমানে কানাডা সফরে রয়েছেন। এই কারণে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বৈঠকটি
নির্ধারিত করা সম্ভব হয়নি। তবে এর মধ্যে তিনি যদি যুক্তরাজ্যে ফিরে আসেন তাহলে এই বৈঠকটি আবারও হতে পারে বলেও এখনো কিছুটা হলেও সম্ভাবনা আছে। আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করছিলেন তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক, আসলে এই বৈঠকটাই এই সফরের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আহ শুক্রবার সকাল 9টা থেকে 12টার মধ্যে যে বৈঠক হবে এটি 1-to-1 বৈঠক হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, যেখানে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা একান্তে কথা বলবেন। আহ এখন পর্যন্ত দুই পক্ষের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছু বিষয়ে এখনো বাংলাদেশ সরকার এবং বিএনপির মধ্যে কিছুটা হলেও মতবিরোধ রয়েছে। সেই মতবিরোধ কাটিয়ে বিএনপির থেকে দাবি করা হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা মাঝামাঝি নির্বাচন আয়োজনের প্রধান উপদেষ্টা সেটাতে রাজি হবেন কিনা। অনেক ধন্যবাদ লিপ্টন কুমার আমাদের সাথে যুক্ত ছিলেন লন্ডন থেকে। প্রধান সফরের সবশেষ খবর তিনি জানাচ্ছিলেন। এ নিয়ে আরো খবর জানাতে চাচ্ছি আপনাদের। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনিশ্চিত, যেমনটি আমাদের সহকর্মীও আপনাদের জানাচ্ছিলেন। তবে সরকারের তরফ থেকে এখনো চেষ্টা চলছে। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে তারেক রহমানের সাথে বৈঠকে নির্বাচন, সংস্কার, জুলাই সনদ সহ যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। 4 দিনের সফরে লন্ডনে ব্যস্ত সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সফরের প্রথম দিন বৈঠক হয় কমনওয়েলথ মহাসচিব ও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে। এ সময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তার আগ্রহ প্রকাশ করেন সংস্থা প্রধান শার্লি আয়রকর বোচোয়ে। বৈঠক হয় যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপ ও এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথা থাকলেও সে সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রেস সচিব। কিয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডায় ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডা আছেন। তারপর আমরা এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন আগামী 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক প্রসঙ্গেও। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই। জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। এছাড়াও উঠে আসে টিউলিপ প্রসঙ্গ, যেখানে বিষয়টি আইনি এবং সেভাবেই দেখা হবে বলে জানান শফিকুল আলম। তাদের ফাইন্ডিং হচ্ছে $234 বিলিয়ন বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। টার্মিনালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি হবে ঐতিহাসিক, এমনটি মনে করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। তার আশা হলো বৈঠকটির মাধ্যমে গণতন্ত্রে সুবাতাস বইবে। আমার বিশ্বাস এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় মিথ্যে তথ্য দিয়ে এখনো হচ্ছে একের পর এক মামলা। বেশিরভাগ ক্ষেত্রে যাচাই বাছাই হচ্ছে না বাদীর দেয়া তথ্য এবং পরিচয়। এই সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠছে মামলাবাজ প্রতারক চক্র। এমনই এক চক্রের সন্ধান মিলেছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রমিজ হোসাইন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি যেন ছিল এক রণক্ষেত্র। এই এলাকাতেই শতাধিক হত্যার ঘটনায় মামলা হয়েছে 125টির মতো। তবে চ্যানেল 24-এর অনুসন্ধান বলছে নিহতের নিকটাত্মীয় ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই বাদীর উদ্দেশ্য ছিল ভিন্ন। এই যেমন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন 18 বছরের মোহাম্মদ হাসান, যে ঘটনায় মামলা করেনি ভোলায় থাকা তার পরিবার। তবে গেল 29 এপ্রিল শাওন নামের এক ব্যক্তি হাসানের মামা পরিচয় আদালতে হত্যা মামলা দায়ের করেন।
যেখানে আসামি করা হয় 231 জনকে, যাকে চিনেনি না হাসানের নিকটাত্মীয়দের কেউই। না, আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিন্তু শাওন নামে আমার কোনো শালা নাই। আদালতে শাওনের দাবি ছিল তিনিও জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা। ডান হাতে সেলাই লেগেছে 21টি। জমাও দেয়া হয় যাত্রাবাড়ির এক চিকিৎসকের ব্যবস্থাপত্র। তারিকের ঘরে ঘষা মাজা করা সেই প্রেসক্রিপশনে দেখা যায় সেলাই প্রয়োজন হয়েছে 6টি। সত্যের খোঁজে টিপু সুলতান নামের সেই চিকিৎসকের সাথে দেখা করে চ্যানেল 24। প্রথমে শাওনকে চিনেন বললেও পরে সুর পাল্টান। এরপর দেয়া শুরু করেন একের পর এক অসংলগ্ন তথ্য। চিনেন আপনার কাছ থেকে সেলাই নিয়ে গেছে, 6টা সেলাই করছেন। না এটা সে না, এই তো সে ব্যক্তি। এমনি নাই, মানে এমনি দেখছি আর কি, মানে পরিচয় নাই। কোথায় দেখছিলেন? এই এলাকায় দেখছি তো, এলাকায় দিকেই এদিকেই আছে। এবার মামলা নথি থেকে পাওয়া শাওনের ফোন নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। 2 দিন পর তার সাথে দেখা হয় ভাটারায়। কথাবার্তার এক পর্যায়ে স্বীকার করেন চিনেন না হাসানকে। না না না, ওই জায়গাতে ও সার্টিফিকেট তেমনি বানাইছে। ওই যে ওর যে মেডিকেল সার্টিফিকেট এটা যেটা না, ওর এভরিথিং কাগজপত্র সব ইয়ে বানাইছে জানিস। মানে আমরা বলছি কি ভাই, বলছেন যে হাসানের মামা আপনি, হাসান যে মারা গেছে ওই যে 5 আগস্ট আন্দোলন, এটা দর্শক জানে জিনিসটা। একসময় শাওন জানান সানি নামের এক ব্যক্তির প্ররোচনাতেই তিনি মামলা করেছেন, যিনি ব্যবহার করছেন ভারতীয় এক মোবাইল নাম্বার। সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করে শাওন। ওপাশ থেকে আশ্বস্ত করা হয় কদিন গেলেই চুকে যাবে সব ঝামেলা। আমি কি করবো, আমি কইছি ভাই, মানে আমি তো এই ব্যাপারে ওরকম কিছু জানি না, তো কি কইতাম আপনার লগে। সানির সাথে এবার যোগাযোগের চেষ্টা করে চ্যানেল 24, তবে পরিচয় জেনে আর কথা বলেনি সে। আসসালামু আলাইকুম সানি ভাই। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। শুধু চলতি মাসেই আক্রান্ত হয়েছে 64 জন। গেল 24 ঘন্টায় কোভিড শনাক্ত হয়েছে 10 জনের। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন যে আতঙ্কিত না হয়ে আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে হঠাৎই আবারও বাড়ছে করোনা সংক্রমণ, মনে করিয়ে দিচ্ছে দুঃসময়ের সেসব দিনলিপির কথা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছরের প্রথম 6 মাসে কোভিডে আক্রান্ত হয়েছে 212 জন, যার মধ্যে শুধু চলতি জুনেই 54 জন। লক্ষণ কিছুটা বদলে যাওয়ায় বাড়ছে আতঙ্ক। যেসব কেস অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করছি তার সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এটা একটা বিষয়, কিন্তু আমাদেরকে সময় মতো ব্যবস্থাপনা নিতে হবে, জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের বেশিরভাগই অমিক্রনে আক্রান্ত, তবে কারো কারো দেহে অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট জেন 1 ও LF7 সংক্রমণ মিলেছে। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার, পাশাপাশি বুস্টার ডোজ নেয়ার। যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে, বিশেষ করে 18 বছরের ওপর যারা, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। কোভিডে চিকিৎসা নিতে বিভাগীয় হাসপাতালগুলোতে ইতিমধ্যে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। আগামী সপ্তাহ থেকে জেলা হাসপাতালেও থাকবে বিশেষ সুবিধা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। তারপরে দেখছেন সন্ধ্যে 7টার খবর। একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ সন্ধ্যে 7টার খবরে। তারপরে দেখছেন চ্যানেল 24। সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশ। ঘটনা তদন্তের মধ্যে 3 সদস্যের কমিটিও গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার এই দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। 10 জুন স্থানীয়দের কয়েকজন হঠাৎ কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর করে। এ সময় মারধরের শিকার হন পরিচালক সিরাজুল ইসলাম। অভিযোগ, রোববার কাছারি বাড়িতে ঘুরতে যান দর্শনার্থী শাহনেওয়াজ, তার স্ত্রী ও ভাতিজা।
এ সময় মোটরসাইকেল পার্কিংয়ের টোকেন না দেয়ায় নিরাপত্তা কর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়। এরই জেরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর কাছারিবাড়িতে ঢুকে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। তাই নিরাপত্তাজনিত কারণে রবীন্দ্র কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে দর্শনার্থী প্রবেশ। আমরা ঢাকা থেকে আসছি রবীন্দ্র কাছারি দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য এখানে এসে দেখছি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। জাদুঘর বন্ধ দেখতে পেয়ে এখন আবার ফিরে যেতে হবে, এটা আমার জন্য খুব কষ্টদায়ক। হামলার ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একটি শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে, পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনায় 10 জনের নাম উল্লেখ করে আরও 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর। প্রিয়জনের সাথে ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে 10 দিনের সরকারি ছুটি শেষ না হওয়ায় ঢাকামুখী যাত্রীদের চাপ কম। আগামী রোববার থেকে পুরো দমে শুরু হবে অফিস আদালত। এতে আগামী শুক্র এবং শনিবার ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়বে। আজ যারা ফিরেছেন তারা জানিয়েছেন যাত্রা ছিল মোটামুটি স্বস্তির। কমলাপুর রেল স্টেশনে ঈদের 4র্থ দিনেও ঢাকা ছাড়ছেন কিছু যাত্রী। যারা ঈদের আগে যেতে পারেননি তারাই মূলত যাচ্ছেন এখন। ময়লার ভার আর নিতে পারছে না আমিনবাজার ল্যান্ডফিল। ধারণ ক্ষমতার বাইরে 8 বছর ধরে চলছে বর্জ্য ব্যবস্থাপনার কাজ। অদক্ষ ব্যবস্থাপনায় নষ্ট বর্জ্য শোধন সক্ষমতাও। এতে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। ঢাকা উত্তর সিটি বলছে যে আপাতত বিকল্প কোনো ব্যবস্থা নেই, তাই এভাবেই চলতে হচ্ছে। তুষার লস্করের ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। দূর থেকে দেখে ছোটখাটো পাহাড় মনে হলেও এটি আমিনবাজার ল্যান্ডফিল, যেখানে ময়লার স্তূপ পাহাড় সম। প্রায় 2 দশক ধরে ঢাকা শহরের বর্জ্য ফেলা হচ্ছে এখানে। কোরবানির ঈদের 3 দিনে 20,000 টন বর্জ্য ফেলেছে ডিএনসিসি। প্রায় 8 বছর আগে শেষ হয়েছে আমিনবাজারের এই ল্যান্ডফিলের মেয়াদকাল। এরপরও ঢাকা উত্তর সিটির প্রায় 4,000 টন বর্জ্য প্রতিদিন ফেলা হচ্ছে এখানে। ফলে সৃষ্ট তরল বর্জ্যগুলো ছড়িয়ে পড়ছে আশপাশের ডোবানালা ও নিচু জমিতে। বিকল্প ব্যবস্থা না থাকায় পরিত্যক্ত এই ল্যান্ডফিলে জোড়াতালি দিয়ে এখনও কাজ চালিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশন। আমাদের এই ল্যান্ডফিল্ড অনেক আগে থেকেই পরিত্যক্ত, তো সেই ক্ষেত্রে আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা ঈদের আগ পর্যন্ত আমরা কাজ করার চেষ্টা করছি, শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা যখন কাজ করি তখন তো আমাদের শরীরে একটু গ্যাস বেরোয়। এই জায়গায় কাজ করতে করতে আপনার অভ্যেস হয়ে গেছে। অভ্যেসে তো মানুষ তো অভ্যেসের দাস। 2005 সালে 156 বিঘা জমির ওপর নির্মিত ল্যান্ডফিলটি ধারণ ক্ষমতা হারিয়েছে অনেক আগেই। অদক্ষ ব্যবস্থাপনায় নষ্ট হয়েছে বর্জ্য শোধন সক্ষমতা। ফলে দূষিত হচ্ছে পানি ও পরিবেশ। মশামাছির উৎপাতে অতিষ্ঠ চারপাশের জনজীবন। গরমটা বেশি পড়লে মাছিটা ছায়ার মধ্যে চলে আসে। এখানে মাছি মরবে, হাজার হাজার মাছি আবার হবে। ওষুধ দিয়ে কোনো লাভ নাই, একমাত্র বৃষ্টি হলে এটা ক্লিয়ার হয়ে যায়। ল্যান্ডফিলে বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া থেকে বের হয়ে ইন্ডাস্ট্রিতে রূপান্তরে নজর উত্তর সিটির। এজন্য রাজনৈতিক সহযোগিতা চান ডিএনসিসি প্রশাসক। আমাদেরকে আলটিমেটলি এই পুরো রিসাইক্লিং ফ্যাক্টরিটাকে একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করতে হবে। ডেফিনেটলি ল্যান্ডফিল বেস, এসটিএস বেস, এই ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে বেরিয়ে আসতে হবে, সেটা আমি মনে করি। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে আমাদের লিডারশিপ এবং রাজনৈতিক লিডারশিপদেরকে এগিয়ে আসতে হবে। কারণ আমিনবাজার ল্যান্ডফিলের পাশে আরও 50 একর জায়গা নিয়ে আপাতত ধারণ ক্ষমতা বাড়ানোর কাজ চলছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দর্শক দেখছেন সন্ধ্যা 7টার খবর। আর একটা বিরতি সময়। সাথে থাকবেন, ফিরছি একটু পর।